নমস্কার প্রিয় বাংলাভাষী। 2023 সালে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে বক্তৃতা রাখতে গিয়ে বলেছিলেন যে 2047-এ 100 বছর স্বাধীনতার পূর্ণোত্তর দিবসে আমরা বিকশিত ভারত হব। তো এই বিকশিত ভারত হব কিনা সেটা নিয়ে একটু পর্যালোচনা করি। এই বিকশিত ভারত হতে গেলে আমাদের পার ক্যাপিটা ইনকাম 12 থেকে 15 হাজার ইউএসডি হতে হবে, যেটা এখন আমাদের 2700 ইউএসডি আছে। 2700 ইউএসডি আমরা অন অ্যাভারেজ মাসে 18 থেকে 20 হাজার টাকা ইনকাম করছি। আর যেটা 1 লাখ টাকা অ্যাভাব পার মান্থ ইনকাম আসলে তবে গিয়ে একটা ডেভেলপ কান্ট্রি বা বিকশিত ভারত বলতে পারবো। পৃথিবীর 37টা দেশ এরকম আছে যারা অলরেডি ডেভেলপড হয়ে গেছে, বেশিরভাগই ইউরোপিয়ান কান্ট্রি, ইউএসএ, জার্মানি, ইংল্যান্ড এরকম করে আছে। তো আমরা ইউরোপিয়ান কান্ট্রি বা পশ্চিমের কান্ট্রিকে তুলনা না করে আমরা আমাদের প্রতিবেশী কান্ট্রি, অবশ্যই পাকিস্তান নয়, পাকিস্তান তো দেউলিয়াই, চায়নাকে নিয়ে একটু কম্পারিজন করব যে আমরা বিকশিত ভারত 2047 সালে হতে পারবো কিনা, এবং চায়না কি করে বিকশিত চায়না হয়ে গেল। আমরা জানি 1947 সালেই আমরা স্বাধীন হয়েছিলাম, এবং 1949 সালে চায়না স্বাধীন হয়েছিল তার 2 বছর পরে। বাট 2 বছর পরে স্বাধীন হয়েও চায়না কি করে এত ডেভেলপড হয়ে গেল, আমরা কেন হতে পারলাম না? আমরা এখনো কেন স্ট্রাগল করছি ডেভেলপ হওয়ার জন্য? চায়নার কিন্তু বলে রাখি, পার ক্যাপিটা ইনকাম ওদের 13,000 ইউএসডি, ওরা অলরেডি 1 লাখ টাকার উপরে ইনকাম পার মান্থ ইনকাম করছে। তো সেই কারণে ওদেরকেও বলা হয় ডেভেলপড কান্ট্রি। এই চায়না আর ইন্ডিয়া মোটামুটি কিন্তু 1990 সাল অব্দি একই ভাবে ছিল, কিন্তু 1990 সাল থেকে 2023-24-এ চায়না অনেক অনেক ডেভেলপড, অনেক গুণ বলতে 5 গুণ ডেভেলপড হয়ে গেছে। কারণ ওদের 15 ট্রিলিয়ন ইউএসডি জিডিপি, আর আমাদের মাত্র 3.7 ট্রিলিয়ন ইউএসডি। তাহলে 5 গুণ, মোটামুটি 5 গুণ 6 গুণ ওরা এগিয়ে আছে। এবং ওদের যে পপুলেশন, আমাদের পপুলেশন মোটামুটি সেম, তাহলে পার ক্যাপিটা ইনকাম কিন্তু ওদের অনেকটা বেশি হয়ে যায়, 1 লাখ টাকার উপরে হয়ে যায়। কারণ জিডিপি, টোটাল জিডিপিকে পপুলেশন দিয়ে ভাগ করলেই মোটামুটি একটা পার ক্যাপিটা ইনকাম একটা একটা থামস রুল আসে। সেই হিসেবে আমাদের জিডিপি যেহেতু 3.6 বা 3.7 ট্রিলিয়ন ইউএসডি, মোটামুটি 300 লাখ, 1 ট্রিলিয়ন বলতে 100 লাখ কোটি টাকা। এবার ইউএসডি দিয়ে ভাগ করলে বা গুণ করলে যা হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে ইয়ারলি 12 থেকে 15 হাজার পার ক্যাপিটা ইনকামে আসতে হবে, তবে গিয়ে আমরা বলবো বিকশিত ভারত। এর অনেক চ্যালেঞ্জ আছে, কিভাবে আসবো সেটা নিয়ে একটু আলোচনা করছি। মোটামুটি একটা দেখা গেছে যে আমরা 7 to 8% গ্রোথ রেটে এগিয়ে চলেছি। এইভাবে এগিয়ে চললে 2047 না হলেও 2050 সালে কিন্তু আমরা বিকশিত ভারত হব। কিন্তু এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। 2047 সালে বিকশিত ভারত হতে গেলে 9% গ্রোথ রেটে আমাদেরকে প্রতি বছর এগিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে এনার্জি রিসোর্সেসকে আমাদের কিন্তু কন্ট্রোল করতে হবে। 3 নম্বর পপুলেশন কন্ট্রোল করতে হবে, কারণ পপুলেশন যত বাড়বে পার ক্যাপিটা ইনকাম কিন্তু সেই হিসাবে ডিভাইড হয়ে যাবে, টোটাল জিডিপি ডিভাইডেড বাই পপুলেশন। তো পপুলেশন আমাদের কন্ট্রোল করতে হবে। আচ্ছা, আমরা যদি ধরেই নিই যে পপুলেশন আমরা কন্ট্রোল করছি, আমরা এনার্জি সোর্সটাকে রিনিউয়েবল এনার্জিতে ট্রান্সফার করছি বা সৌরশক্তিতে ট্রান্সফার করছি, যাতে করে পেট্রোলিয়াম এবং কয়লার উপরে ডিপেন্ডেন্ট হতে না হয়। তো সেক্ষেত্রে ধরেই নিই রিনিউয়েবল এনার্জির উপরে আমরা বেশি ডেভেলপ করব, এবং এনার্জি নিয়ে আমাদের ভাবতে হবে না। প্রতিটা ঘরে ঘরে আমরা ইলেকট্রিক পৌঁছে দেবো, প্রতিটা ঘরে ঘরে আমরা গ্যাস কানেকশন পৌঁছে দেবো, প্রতিটা ঘরে ঘরে পাইপলাইন দ্বারা জল জল পৌঁছে দেবো। তাহলে সেটা ডেভেলপ কান্ট্রির ক্রাইটেরিয়াতে পরিণত পাওয়া যায়। তার মানে এই নয় যে এই 37টা ডেভেলপ কান্ট্রি তাদের মধ্যে কোনো গরিব নেই। অবশ্যই 20% গরিব আছে, আমাদেরও 20% গরিব আছে। ক্রাইটেরিয়া কিন্তু আহ, গরিবের জন্য ব্যাপার নয়, ক্রাইটেরিয়া হচ্ছে পার ক্যাপিটা ইনকাম এবং কোয়ালিটি
এডুকেশন এবং হেলথ সেক্টরে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ভারত সরকারকে খুব ভালোভাবে কাজ করতে হবে। কারণ আমরা দেখেছি মিডল যারা মধ্যবিত্ত আছি প্রায়শই আমরা চিকিৎসার জন্য যা সঞ্চয় করি ততটাই খরচা করে ফেলি, তার থেকে বেশি খরচা করে করে ফেলি, এবং তার জন্য কি হয় আমরা আর উচ্চ মধ্যবিত্ত হতে পারি না, আমরা আবার লোয়ার মধ্যবিত্ত হয়ে যাই, সেখান থেকে আবার স্ট্রাগল করে আমাকে মধ্যবিত্ততে আসতে হয়। এবং এই মিডল ইনকাম ট্র্যাপটা একটা খুব চ্যালেঞ্জিং এই বিকশিত ভারত হওয়ার জন্য। কারণ আমরা আমরা দেখেছি যে আহ, যারা মোটামুটি একটা নন টেকনিক্যাল পার্সন, যারা গ্র্যাজুয়েশন করেছে বা উচ্চ মাধ্যমিক পাস করেছে, তারা একটা কোম্পানিতে কাজ করতে যায়, সুপারভাইজারে কাজ করতে যায়, কিন্তু কোম্পানি সেই যে 15 থেকে স্টার্ট করায়, এবং একটা সময় সে যার যতই এক্সপিরিয়েন্স হোক না কেন, যেহেতু কোয়ালিফিকেশান একটা ম্যাটার করে, সেহেতু তার 25,000 থেকে 30,000 বা 40,000 গিয়ে আটকে পড়ে। তাহলে এইভাবে যদি মিডল ইনকাম ট্রাপটা যদি একটা লিমিটের মধ্যে থেকে যায়, 40,000-এর মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু ওভারঅল 1 লাখ টাকা পার মান্থ আমরা পৌঁছাতে পারবো না। তার জন্য আমাদেরকে চায়নার মতো, চায়না যেমন টেকনিক্যাল ইনস্টিটিউশন বেশি করেছে এবং টেকনিক্যালি অনেক ওনার ডেভেলপড, এবং আমাদেরকেও অনেক টেকনিক্যালি ডেভেলপড হতে হবে এবং স্কিলড হতে হবে, এবং নিজেদের কাজ আমরা যেমন নিজেরা করব, তার উপরে আমরা অনেক বেশি করে আহ, সময় বাঁচাবো, যাতে করে রিওয়ার্ক মানে এক কাজ বারবার না করতে হয়, ভুল যাতে কম হয়, এবং যে কাজটা আমরা এখন 5 ঘন্টায় করছি, সেই কাজটা আমরা যদি স্কিলড হয়ে যাই, তাহলে 1 ঘন্টাতে করতে পারবো, এবং আমাদের তাতে করে যে 5 ঘন্টায় যা ইনকাম করতাম সেটা 1 ঘন্টায় ইনকাম করতে পারবো, এবং আমাদের ইনকাম কিন্তু 5 গুণ হবে, এবং সেখানে আমরা কিন্তু পার ক্যাপিটা ইনকাম ডেভেলপ করতে পারি। 2 নম্বর হচ্ছে ফিমেল ওয়ার্কফোর্স। আমরা শুধুমাত্র দেখেছি যে সার্ভিস সেক্টরের উপরেই কিন্তু ডিপেন্ডেন্ট, এবং কিছু আইটি পোর্শনে ফিমেল ওয়ার্কফোর্স আছে, বাট এই এই যে ফিমেল ওয়ার্কফোর্স যতক্ষণ না 50% অ্যাচিভ হবে, অটোমেটিক কিন্তু 50% অ্যাচিভ হয়ে গেলে 1% জিডিপি অটোমেটিক অ্যাচিভ হয়ে যাবে, তাহলে 8+1 9% জিডিপি আমরা কন্টিনিউয়াসলি ধরে রাখতে পারবো। 2047 সালে আমরা কিন্তু সেই জায়গাটায় পৌঁছাতে পারবো। তার জন্য ফিমেল ওয়ার্কফোর্সকে আমাদেরকে ডেভেলপ করতে হবে। ভারতকে এই সার্ভিস সেক্টরের উপর ডিপেন্ডেন্ট থাকলে হবে না, ভারতকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে হবে, বিদেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আনাতে হবে, এবং তার জন্য স্টেবল গভর্নমেন্ট হতে হবে, এবং স্টেবল গভর্নমেন্ট না হলে কিন্তু বিদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসবে না, তারা কিন্তু ইনভেস্ট করবে না। কারণ আমরা দেখেছি একটা প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে স্টেবল গভর্নমেন্ট, যেটা চায়নার আছে, এবং চায়নাতেই এই কারণে বিদেশি ইনভেস্টমেন্ট অনেক বেশি। সার্ভিস সেক্টরের উপর ডিপেন্ড না করে আমাদেরকে ইন্ডাস্ট্রি অনেক অনেক বেশি তৈরি করতে হবে। ইন্ডাস্ট্রি তৈরি করলে, হাব তৈরি করলে অনেক বেশি এমপ্লয়মেন্ট হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন হলে মানুষের হাতে পয়সা আসবে, এবং মানুষ কিন্তু মার্কেটে বেরোবে, মার্কেট ডিমান্ড হবে, মার্কেট ডিমান্ড হলে কিন্তু প্রোডাকশন হবে, প্রোডাকশন হলে জিডিপি বাড়বে, এবং এভাবে জিডিপি গ্রোথ রেট কিন্তু 9% থেকে 10%ও হতে পারে। তো সেই জন্য মানুষের ইনকামটাই ম্যাটার করছে, এবং এই ইনকামের একটা সহজ রাস্তা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এবং এই ইন্ডাস্ট্রির মাধ্যমে টেকনিক্যাল সাউন্ড হতে হবে, টেকনিক্যাল কলেজ বেশি বেশি করে তৈরি করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, ট্রেনিং ইনস্টিটিউট বেশি বেশি কিছু করতে হবে, যাতে করে সবাই স্কিলড মানে সবাই নিজের কাজটা নিজেই করতে পারে, কারোর উপরে ভরসা করে না থাকতে হবে। 4 নম্বর, আমরা বলছি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর উপর জোর দিতে হবে, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে সাথে আমাদের কিন্তু এগ্রিকালচারও অনেক বেশি করে এগোতে হবে। কারণ যদি মানুষের কাছে ফুড না থাকে, নিত্য প্রয়োজনীয় যদি খাবার না থাকে, শুধু তো টাকা ইনকাম করে তো হবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যত টাকা ইনকাম করি না কেন, জিনিসপত্রের দাম এত বেশি হয়ে যাবে, এতে সব টাকাই চলে যাবে। তো এগ্রিকালচারের উপরে আমাদেরকে অনেক বেশি করে ডেভেলপ হতে হবে, মডার্ন টেকনোলজি ইউজ করে এগ্রিকালচারকে প্রাধান্য দিতে হবে, যাতে করে জমিতে বছরে একবার ফসল হয়, তাকে আমরা যদি উচ্চ ফলনশীল করে বছরে 4বার 5বার যদি ফসল ফলাতে পারি, তাহলে কিন্তু ফুড ক্রাইসিসটা মিটতে পারে, এবং আমরা যে বেশি রপ্তানি করতে পারবো, যেটা দেখেছি যে চায়না করে, এবং চায়না দেখেছি যে রপ্তানি বেশি করে,
ইন্ডিয়াতে, কিন্তু ইন্ডিয়া চায়নাকে রপ্তানি করতে পারে না। মোটামুটি দেখা যাচ্ছে যে 100 টাকা যদি চায়না ইন্ডিয়াতে রপ্তানি করে, আমরা মাত্র 10 টাকা বা 15 টাকা রপ্তানি করতে পারি চায়নাতে। এই জিনিসটা অনেক অনেক বেশি করে ডেভেলপ করতে হবে। যেটা চায়না যেমন করে, সোশ্যাল যত অ্যাপস আছে, এই যে সাইবার সিকিউরিটি বলুন, যাই বলুন, এই চায়না কিন্তু নিজস্ব অ্যাপ তৈরি করে নিজের দেশের মধ্যে সব ইনভেস্টমেন্ট করে, নিজের দেশেই সব টাকা পয়সা থাকে। আমরা গুগলের উপরে ভরসা করে থাকি, ফেসবুকের উপর ভরসা করে থাকি, আমাদের নিজস্ব কোনো অ্যাপ থাকে না। তার ফলে কি হয়, গুগল, ফেসবুক থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া আছে, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে, এই যে সাইবার সিকিউরিটিতে যে আমরা যে পয়সাগুলো আমরা দান করে দিই বা চলে যায়, আমরা খরচা করে দিই, সেগুলো যদি আমাদের ইন্ডিয়ান অ্যাপসের মধ্যে থাকে, তাহলে কিন্তু ইন্ডিয়ান অ্যাপস যদি তৈরি করে আমরা করতে পারি, তাহলে দেশের মধ্যে টাকা থেকে যাবে, টাকাগুলো বাইরে চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা ডেভেলপড হতে পারি। আর যদি আমরা পপুলেশন কন্ট্রোল করতে চাই, আজকের যে ইয়াং জেনারেশন 2047 কিন্তু ওল্ড জেনারেশনে পরিণত হবে, এটা কিন্তু বড় চ্যালেঞ্জ। আরেক একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা বলছি ফিমেল ওয়ার্কফোর্স 50% উপরে করবো, তাতে করে আমাদের যে চিলড্রেন কেয়ার চাইল্ড কেয়ারটা কিন্তু ড্যামেজ হতে পারে। কারণ বাবা মা যদি দুজনেই চাকরিতে বেরোয়, সেক্ষেত্রে চাইল্ড কেয়ারটা আজকে যা হচ্ছে সেটা কিন্তু হবে না। বার্থ কন্ট্রোল হলে, একটা করে চাইল্ড হলে পপুলেশনটা হয়তো কন্ট্রোল হলো, জিডিপি হিসাবে পার ক্যাপিটা ইনকাম হয়তো বাড়লো, কিন্তু পরবর্তী ওল্ড জেনারেশন হয়ে যাবে, যেটা হচ্ছে ইয়াং জেনারেশন আর থাকবে না, যেটা ইউরোপিয়ান কান্ট্রি, যারা ডেভেলপ কান্ট্রি, তারা কিন্তু এখন ফেস করছে। সর্বশেষ বলে রাখি, 2047 যদি বিকশিত ভারত হতে চাই, তাহলে আমাদের জিডিপি কিন্তু $30 ট্রিলিয়ন হতে হবে, এবং মোটামুটি 170 কোটি পপুলেশনের মধ্যে আমাদেরকে লিমিটেড থাকতে হবে, যাতে করে পার ক্যাপিটা ইনকাম 12 থেকে 15 হাজার আমরা অ্যাচিভ করতে পারি। এবং তাতে করে আমরা 3টে জিনিসের উপর আমরা ধ্যান দেবো। এক হচ্ছে ফরেন পলিসি, যাতে করে হঠাৎ করে আমরা যুদ্ধে না লিপ্ত হয়ে যাই। একটা কান্ট্রি যখন যুদ্ধে লিপ্ত হয়ে যায়, আমরা দেখেছি দেউলিয়াই হয়ে যায়, যেমন জার্মানি হয়েছিল। বাট জার্মানি কিন্তু সেখান থেকে রিকভার করে আজকে ডেভেলপ কান্ট্রিতে পরিণত হয়েছে। একই সময়ে কিন্তু জার্মানি স্ট্রাগল শুরু করেছে ইন্ডিয়ার মতো। বাট ইন্ডিয়া যেহেতু ওপেন মাইন্ডেড ছিল না, কোনো বাইরের ইন্ডাস্ট্রিকে আসতে দেয়নি, যেহেতু আহ, ভরপড়া গরু যেমন সিঁদুরে মেঘ ডরে, তো সেই হিসাবে ইন্ডিয়ারও একই অবস্থা ছিল, এবং ইন্ডিয়া কিন্তু আজ সার্ভিস সেক্টরের উপরেই নির্ভর করে বসে আছে। আর ফরেন পলিসি স্ট্রং হতে গেলে আমাদের একটা স্টেবল গভর্নমেন্ট অবশ্যই চাই। কারণ স্টেবল গভর্নমেন্ট ছাড়া ফরেন পলিসি স্ট্রং হতে পারে না। কারণ বাইরের যত কান্ট্রি, বড় বড় কান্ট্রি চাইবে না যে ইন্ডিয়া স্ট্রং হোক, ইন্ডিয়া পাওয়ারফুল হোক। তারাও কিন্তু বাইরে থেকে মদদ দেবে যে ইন্ডিয়া এত বেশি পাওয়ারফুল হয়ে না যায়, যাতে করে তারা ডেভেলপ কান্ট্রিতে পরিণত হয় বা বাইরের কান্ট্রিকে ছড়ি করে, এটা চাইবে না, যেমন চায়না ইউএসএ চায় না। আর সর্বশেষ, অবশ্যই আমরা ডেভেলপ কান্ট্রিতে পরিণত হব,